প্লে দিছো দুটাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের পাশে আছে বিখ্যাত ইউটিউবার জনাব মাইদুল ইসলাম মুরাদ। আমার পাশে আছে উনি একজন গণ্যমান্য ইউটিউবার মোহাম্মদ তাইজুল ইসলাম দাদু ভাই, আমার সিনিয়র বড় ভাই। যাই হোক, আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আমাদের বর্তমান যে ইস্যুগুলো চলতেছে, যেমন বন্যা, তারপর হচ্ছে ছাত্র আন্দোলন, তারপর গতকালকের যে আন্দোলনটা সেটা হচ্ছে আনসারদের আন্দোলন। তারিখটা বলতে হবে, সেটা হচ্ছে 23শে আগস্ট। 23শে আগস্ট, রাইট। আনসার বিডিপি আনসার। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব আনসার নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম আমরা প্রথম থেকেই আসি, যেহেতু ছাত্র আন্দোলন দিয়ে শুরু। আচ্ছা আচ্ছা, তো এখান থেকেই আসি। আচ্ছা, এবার ছাত্রদের নিয়ে যে মানে ছাত্ররা কিভাবে পতন করলো এই বিষয়ে। হ্যাঁ, প্রথমে আসলে তাদের দাবি দেওয়াগুলো কি, সরকার কেন মানলো না বা মেনে নিল না, বা কেন এই বিষয়টাকে সহজভাবে নিল না, এই বিষয়ে। যাই হোক, আমরা কোনো রাজনীতিক আমরা আলোচনা করব না, দলের পক্ষেও না বিপক্ষেও না। আপনারা সন্দেহ করবেন না, আমরা কোনো দলের পক্ষে না, বা আমরা কোনো দলের বিপক্ষেও না। আমরা যে আলোচনাটা করব সম্পূর্ণ নিরপেক্ষ আলোচনা করব। হ্যাঁ, এবং সাধারণ জনগণের যে প্রশ্ন, যে আলাপ আলোচনাগুলো সেগুলোই করব। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না। তো প্রথমত প্রশ্ন হচ্ছে মাইদুলের সাহেবের কাছে, সেটা হচ্ছে এই যে বিগত আমরা দেখলাম 15-16 বছর আওয়ামী লীগ সরকার তারা দেশ শাসন করলো এবং মোটামুটি ভালোই চলতেছিল সব মিলিয়ে। হঠাৎ ছাত্র জনতার যে প্রস্তাব, এটা কেন তারা মানলো না আওয়ামী লীগ সরকার, আর এটা মানলেই বা তাদের কি ক্ষতি হইতো, এই বিষয়ে যদি আমরা একটু জানতে চাই। সরকার মানার এখানে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে সরকার আন্দোলন যখন ছাত্ররা দিল, মানে কর্মসূচি 7 দফা দিল, 9 দফা দাবি জানালো, এটা মানলো না, না তার আগে তারা কিছু নামলো সেটা মানলো না। আচ্ছা আচ্ছা, না আমরা চাচ্ছি যে মানে দাবিটা যে দেওয়া হলো, আমরা সব ইতিহাস কম বেশি সবাই জানি। তো আমরা চাচ্ছি যে এই দাবিটা যে দিল, 9 দফা দাবি ছিল প্রথমে, এই 9 দফা দাবি মানলে সরকারের পক্ষের কি এমন ক্ষতি হইতো, বা না মানার কারণে কি এমন হইতো, আমরা এটা একটু জানতে চাচ্ছি। যাই হোক, ধন্যবাদ তাজুল ভাইকে। এখানে একটা বিষয় উনি আর কি একটা বিষয় ক্লিয়ার করা উচিত ওনার না আর কি সবারই, যেটা হচ্ছে ছাত্ররা কেন মাঠে নামলো, এই বিষয়টা আগে ক্লিয়ার করা উচিত। এই নামার পরেই তো 8 দফা আসছে, না হলে তো আসতো না। তো যাই হোক, এই 8 দফার বিষয়টা কেন নামলো এই বিষয়টা আগে বলি। তো ছাত্ররা নামার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, মেধা না কোঠা। তো আমাদের ছাত্র ভাই বোনেরা সাধারণ, ধরেন মুক্তিযোদ্ধা পরিবার আছে সারা বাংলাদেশে 1 লক্ষ, আর সারা বাংলাদেশে সাধারণ মানুষ আছে কোটি কোটি, তাদের সন্তানরা। তো ছাত্ররা যখন তারা অ্যানালাইজ করে দেখলো, কি রে আমরা সমস্ত পদে যাই, বিভিন্ন মন্ত্রণালয়ে যাই, মুক্তিযোদ্ধার কোঠারা পাই কি মেধা, মানে আমাদের নিয়োগ হয় সারা বাংলাদেশ মিলে ধরেন 200 জন লোক লাগে। তো সারা বাংলাদেশ মিলে 1 লক্ষ পরিবারের মধ্যে আপনার কি মনে হয় না মুক্তিযোদ্ধার পরিবার 150 জন নিয়োগ করে, আবেদন করে বেশি। যেখানে যাওয়ার পর ছাত্ররা মুক্তিযোদ্ধা কোঠাই ওখানে সর্বপ্রথম আগে থাকে, সাধারণ পাবলিকের দরকার নেই, কারণ এখানে তার হিউজ পরিমাণ পদ নাই যে আমরা নিয়োগ দিব 10,000। তাহলে কি হবে, মুক্তিযোদ্ধা কোটা পরিবার পাবে 200 জন চাকরি, আর এই পাশে 8,800 জন সাধারণ পাবলিক। তা আমাদের দেশটাও ছোট, পদও কম, মানে লোকও কম লাগে। তো এখানে কি হয়, 200 জন 100 জন 150 জনের বেশি নিয়োগ হতে পারে না, সহজে হয় না। তো এক্ষেত্রে ছাত্ররা যখন দেখে আমরা প্রতিটা পদে পদে চাকরি নিতে যাই, ধাক্কা খাই, তো তারা তখন অ্যানালাইজ করলো যে না, আমাদের এর একটা ভিত করা উচিত। তখন তারা লিখিতভাবে বিভিন্নভাবে সরকারকে জানাইলো, বললো, এবং তারা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে সরকারকে পদক্ষেপ নিতে বললো হলো। তো সরকার তাদের পদক্ষেপ মানলো না, গ্রহণ করলো না, তাদের প্রজ্ঞাপন করলো না। যখন সরকার এলাও করলো না, তখন ছাত্ররা বললো যে না, আমাদেরকে কিছু করা উচিত। আমরা কেন মানে তাদের কাছে আমরা কেন বঞ্চিত সব জায়গায়? আমরা কি আমাদের কি বাপ দাদারা মরে নাই যুদ্ধের সময়? আমরা কি বাংলাদেশের নাগরিক না? তো শুধু তারাই পাবে
ভালো কথা, তাদের সন্তানরা পায় ভালো কথা, তাদের নাতিপুতি পর্যন্ত পাইছে। কেন এটা বেশি বাড়াবাড়ি মনে হয়েছে ছাত্রদের, তো তার ছাত্ররা এটা আর কি মানে নাই, এই কারণেই তারা আন্দোলনের ডাক দিল। আচ্ছা, যে আমাদের দাবি আমরা মাঠে আদায় করে নিব। তো তখন কি করলো তারা, শান্তিপূর্ণ আন্দোলন তো নামার পর তারা কি করলো, রাস্তাঘাট দখল করে বসে থাকলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল মিটিং স্লোগান, এর বেশি কিন্তু ছাত্ররা কিছু করে না। এবং তারা নিরস্ত্র ছিল, খালি হাতে ছিল, নিরস্ত্র, এবং ছাত্ররা কখনোই অস্ত্র সর্বোচ্চ একটা বাংলাদেশের পতাকা আর তাদের মাথাকে তো বাংলাদেশের পতাকা বাঁধাই ছিল। যাই হোক, এখানে যখন নামলো তখন কি করলো, সবাই না, কিছু কিছু আওয়ামী লীগের কিছু কিছু লোক দেখা যায়, ধরেন এক মন দুধ নষ্ট করতে তো এক কোটি তো যাই হোক, আওয়ামী লীগের মধ্যেই অনেক কিছু কিছু পার্সন আছে যারা এমন ভাবে আলোচনা করলো, তারা মানে ক্ষমতার জোরে, তো এর বিনিময়ে কি হলো, ছাত্ররা এটাকে সহজভাবে নিল না। আমরা নাগরিক হিসেবে এই রকমের বক্তব্য এরা এইভাবে বলবে, তারা এক প্রকার ছাত্রদের হুমকি স্বরূপ ধরা চলে, মানে এমন ধরনের আলোচনা করলো, গরম গরম আলোচনা, ছাত্ররা যা সহজেই মানতে পারে না। তো ছাত্ররা কি করে, তার বিনিময়ে পাল্টা প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের কথাবার্তাও স্লোগান দেয়। তো এক পর্যায়ে তারা মাঠ দখল করে, রাস্তাঘাট দখল করে, যান চলাচল বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। তো সরকার কি করলো, সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার লক্ষ্যেই পুলিশ বাহিনীকে মাঠে নামালো সর্বপ্রথম। তো পুলিশ বাহিনীকে মাঠে নামানোর পর পুলিশ বাহিনী কি করলো, তাদেরকে বিভিন্ন ভাবে প্রতিহত করলো এবং ফিরে যেতে বললো ঘরে। কিন্তু ছাত্রদের এক দফা এক দাবি যে আমরা মেধা না কোটা, আমরা মেধায় চাকরি চাই, কোটা হবে না। তাদের প্রথমত দাবি ছিল একটাই, যখন চড়াও মানে যখন ঘনিয়ে আসলো তখন পুলিশ কিন্তু আর সামাল দিতে পারতেছে না, তো পরিস্থিতি খুবই ভয়াবহ। হ্যাঁ, ছাত্ররা মানতেছে না, পুলিশকে ধাক্কা ধাক্কি দিয়েই তারা মাঠ দখল করলো। তো যখন ছাত্ররা যখন বললো যে না আমরা আন্দোলন করবই, আর পুলিশরা বাধা দিতেছে, কিন্তু যখন পারতেছে না তখন ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে বলা হলো যে আমরা পারতেছি না, এখন আরো কিছু বাহিনী নামতে হবে। সেনাবাহিনীকে নামানো হলো, সরি সেনাবাহিনীকে আগে নামানো হয়, বিজিবিকে নামানো হচ্ছে, র্যাবকে নামানো হয়েছে। তারা কি করলো, এখানে আরেকটা কাহিনী আছে, ছাত্রদের সাথে কিছু যোগ দিল সুবিধাভোগী ক্যাডার বাহিনী বা অন্যান্য পন্থী, মানে এটা ছাত্রদের পক্ষে যোগ দেওয়ার পরে তারা কি হলো, অরাজকতা সৃষ্টি, ভাঙচুর, আগুন, মানে নাশকতাকারী, হ্যাঁ নাশকতাকারী যোগ দিছে। তারা তাদের একটা আসলে জানি না কি স্বার্থ ছিল, তাদের স্বার্থ ছিল দেশে গন্ডগোল বাজানো। এটা তাদের দুই ধরনের লাভ, একটা লাভ হচ্ছে সরকারের বিরুদ্ধে, সরকারের রাষ্ট্রীয় জিনিস নষ্ট করে সরকারকে প্রশ্নবিদ্ধ করা। দ্বিতীয় ফায়দা ছিল শিক্ষার্থীদেরকে দমানো না, শিক্ষার্থীকে মানে বিশ্বের কাছে খারাপ ভাবে উপস্থাপনা করা, এই ক্যাডার বাহিনীর কাজ ছিল। তো তাদের বিনিময় দুইজনেরই লস হয়েছে। সরকার ইচ্ছাকৃত ভাবে চাবে না আমার একটা ছাত্র আমি গুলি করে মারি, আর স্টুডেন্টরাও চাবে না আমাদের রাষ্ট্রীয়, তারা শিক্ষিত, তারা ভালো বোঝে, তারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে না। তো যাই হোক, এইভাবে কিছুদিন চলার পর কি হলো, ক্যাডার বাহিনী নামার পর ওরাই কি করে, ভাঙচুর করে, গুলি করে লোকায়িত ভাবে, আর এই পাশে পুলিশকে আক্রমণ করে। এবং যত দুর্ঘটনাগুলো সেগুলো আমরা দেখছি, এগুলো কোনো শিক্ষার্থীদের দুর্ঘটনা না। আমরা দেখেছি তারা খালি হাত পায়ে মাঠে নেমেছিল, এবং যে অগ্নি সংযোগ, তারপর হচ্ছে ভাঙচুর, এগুলা এটা ছাত্র না, এটা মিডিয়াও আমাদের প্রমাণ করেছে, বারবার করার চেষ্টা করছে। এগুলো যে ছাত্র না এটা বোঝাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। একজন ছাত্র যেখানে, পুলিশ যেখানে আহত হচ্ছে, ছাত্ররা সেখান থেকে পুলিশদের প্রোটোকল দিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে তারা নিজ দায়িত্বে দিয়ে। এবং আমরা এও দেখেছি পুলিশ যাতে যেখানে ভয় পাইছে, পিছনে ছাত্র আইডি কার্ড ঝুলিয়ে পুলিশকে প্রোটেক্ট দিয়ে তাদের জায়গা মতো পৌঁছে দেওয়া হয়েছে। এখানে ছাত্রদের খুবই সুন্দর ভূমিকা ছিল। মাঝখান থেকে যে কোনো একটা পক্ষ হতে পারে, এটা আমরা বলতে পারবো না নির্দিষ্ট করে কে পক্ষ হতে পারে, যে কোনো রাজনৈতিক চক্র এটা, এবং তারা সুবিধাভোগী ছাত্রদেরকে এবং দেশকে বিপদে ফেলার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের ছিল এটা মূল চক্রান্ত। তো যাই হোক, পরে আমরা আলোচনায় ফিরে আসি। তো এই সুবিধাভোগীরা কি করলো, পুলিশের উপর আক্রমণ, সেনাবাহিনীর উপর আক্রমণ করলো। তো যখন দেখলো কিরে ওরা আমাদের পক্ষে আক্রমণ করে, তখন কি করলো, পাল্টা জবাব দেওয়ার জন্য পুলিশ, সেনাবাহিনী এরাও পাল্টা আক্রমণ শুরু করলো। তো করার ফলে কিছু কিছু ছাত্র নিহত হইলো, ভালো মানুষ, বয়স্ক, সাধারণ মানুষ নিহত হইলো, মানে সব শ্রেণীর লোক যখন নিহত হলো। এখানে মূল ভূমিকায় আসি। তারপরে
যখন গুলি করা হলো আবু সাইদ আমাদের রংপুরে, ওনার বাসা হচ্ছে পীরগঞ্জ, উনি পড়াশোনা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এবং একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন, অনেক মেধাবী, এবং তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্টুডেন্ট এবং বা গার্জিয়ান বলা চলে, এবং তিনি কোচিং করেই তার সংসার চালাইতো, অনেক নিরীহ ফ্যামিলির সন্তান সে। তো যাই হোক, তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ক ছিলেন, অন্যতম সমন্বয়ক। তো রংপুরে পার্কের মোড়, সরি ওটা হচ্ছে চত্বরটা আর কি, যাই হোক না মানে যাই হোক ওই চত্বরে ছাত্ররা আন্দোলন করে। আন্দোলনরত অবস্থায় তাদের সাথে পুলিশের এক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়। তো ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পর অনেক ছাত্ররা সঠিকভাবে দৌড়ে পালাতে পারে, কিন্তু আবু সাইদ পুলিশের সামনেই দাঁড়ায় থাকে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য। এবং সে নিজেও জানে না যে আমাকে পুলিশ এভাবে গুলি করবে, কারণ আমাদের রুলসে বা সংবিধানে বিষয়টা আমি আসি। তো যাই হোক, উনি দাঁড়ায় থাকে, আর আবু সাইদ ভালো করেই জানতো যে পুলিশের রুলস অনুযায়ী গুলি করার নির্দেশ নাই, কারণ ওই কোন ব্যক্তির হাতে যদি অস্ত্র থাকে, পুলিশ যদি ঝুঁকিতে থাকে, মৃত্যুর ঝুঁকিতে থাকে, বা তাকে যদি ঘিরে ধরে, মানে ছাত্র হোক বা যে কোনো দুষ্কৃতিকর যদি ঘিরে ধরে, তার বাঁচার কোনো উপায় নাই, তখন সে গুলি করতে পারবে। তো আবু সাইদ জানে আমার হাতে একটা লাঠি আছে সাধারণ, আর আমি ওরা পুলিশ 7-8 জন বা 10 জন সামনে, আমি একাই দাঁড়ায় আছি। সে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য হাত দুটো বের করে দিচ্ছে, গুলি করো, আর না হলে তোমরা চলে যাও। সে কিন্তু আক্রমণাত্মক হয় নাই, না, এটা সবাই দেখছে। ওই পুলিশ সদস্যর একটাই ভুল ছিল, কি গুলি করছে। তো গুলি করছে ভালো কথা, রুলসে আছে হাঁটুর নিচে করা, তাকে আহত করতে হবে। জি, এবং ওই পুলিশটা আমরা দেখেছি ক্যামেরা থেকে, আমরা মানে সবাই দেখেছি, যদি পুলিশরা যদি চাইতো বা তারা ইচ্ছা করতো তাহলে তাকে সশরীরে গিয়ে ধরতে পারতো। হ্যাঁ, কারণ এতটাই কাছে ছিল, এতটাই কাছে, দূরে ছিল না, বা তার হাতে কোনো অস্ত্র ছিল না। পুলিশরা যদি চাইতো, যদি কল্যাণ চাইতো ছাত্রদের বা দেশের মানুষের, সরাসরি গিয়ে তাকে ধরতে পারতো, কিন্তু গুলি করা যাবে না, এটা রুলসে ছিল না। তো যাই হোক, উনি কি করলো, হাঁটুর নিচে তো গুলি করেই নাই, বুকে পেটে একদম তাকে বুক বরাবর গুলি করা হয়েছে, 4-5টা গুলি করা হয়েছে মোট। গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। সে তখনও সাহসিকতার পরিচয় থেকে দাঁড়ায় ছিল জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট। তারপরে একটু সাইডে গিয়ে সে একটা পর্যায়ে গিয়ে সে নিশ্চিত হয়ে যায়, এবং এটা সম্ভবত ব্লাড ঝরার কারণে। হ্যাঁ, এবং ভিতর থেকে যাই হোক, পরে যাওয়ার পর তার বাকি অনুসারীরা সাহস করে আসে তাকে ধরে নিয়ে যায়, আমরা তাও দেখছি ভিডিওতে। এই যে পুলিশটা, এই ছাত্ররা কিন্তু মারলো, এটা দেখার পরে সারা বাংলাদেশের ছাত্র জনতার চুপ থাকতে পারলো, এখান থেকে আন্দোলন তীব্র হয়ে গেল। তাদের মনে একটা তীর চলে আসলো যে না, আমার ভাইকে মারা হয়েছে, আমার ভাইকে রক্ত ঝরানো হইলো কেন, সে তো অপরাধী না। ভিডিওতে আমরা চাক্ষুষ দেখতে পারতাম। তো এইটা দেখার পর সারা বাংলাদেশে আন্দোলনটা খুবই তীব্র হলো। তীব্র হওয়ার পর সারা বাংলাদেশের সমন্বয়করা, বিশেষ করে ঢাকার সমন্বয়করা, একটা নতুন করে কর্মসূচি ঘোষণা দিল যে আমাদের ভাইয়ের রক্ত কেন ঝরলো, আমরা বিচার চাই। তার সাথে আরো 6-7টা দাবি উত্থাপন করলো। উনি মারা যাওয়ার পরেও সেদিনেই আরো 4-5 জায়গায় 4-5 জন মারা গেছে, এবং তার আগের দিন মারা গেছে, তার পরের দিনও মারা গেছে। দেখার পর ছাত্ররা কর্মসূচি দিল যারা মারা গেছে তাদের পুরো ফ্যামিলি একটার পর এক, মানে যে কোনো একজন ব্যক্তিকে চাকরি দিতে হবে সরকার। তারা একটা দাবি দিয়েছিল সরকারের কাছে, 8টা দাবির মধ্যে এটা একটা দাবি। তো তারপরের দাবি ছিল কি, যে আমাদের কোটার ভিত্তিতে, এটা হচ্ছে মূল দাবি, যে কোটা 100% আর 15% মেধা 100% কোটা থাকবে না, 15%। আর তারপরে প্রত্যেকটা নিহত ব্যক্তির পরিবারে একজনকে চাকরি দিতে হবে। এবং তারপরে আসলো কোনটা, তারপরে আসলো এই যে উস্কায় দিল, যখন এর মধ্যে একটা পয়েন্ট এড়ায় গেছি, সরি। যাই হোক, এই যখন আবু সাইদকে মারা হলো তার আগের দিন আওয়ামী লীগের একজন স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তি আবুল কাদের, সাধারণ সম্পাদক, তো উনি কি করলো, উনি ছাত্রদেরকে বললো যে এদেরকে জমানোর জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট, কিন্তু ছাত্রলীগই যথেষ্ট, কিন্তু ওনার কথা একটুও মানে সংবেদনশীল ছিল না, এটা একদমই উচিত হয় নাই, আক্রমণাত্মক বক্তব্য, এবং এটা ছাত্রলীগকে উস্কিয়ে দেওয়া হয়েছে বলা যেতে পারে, এবং ছাত্র জনতাকে উস্কিয়ে দেওয়া হয়েছে। তো কি হলো, তার বক্তব্যের জেরে পরের দিনে নামানো হলো ছাত্রলীগ। ছাত্রলীগ নামা মাত্রই কি হলো, ছাত্র জনতা এবং কিছু ক্যাডার বাহিনীর সুবিধাভোগী লোক সহ গণ্ডগোল বাজারের ফলে ভাঙচুর, আগুন, অগ্নিসংযোগ সহ এবং বিভিন্ন রাষ্ট্রীয় ধন সম্পদ ক্ষতি, ধ্বংস করা হয়েছে সহ প্রায় সেদিন মারা গেল কতগুলো, প্রায় 10 থেকে 12 জন।
তারও বেশি হবে হয়তো এই সংখ্যাটা, আমরা সঠিক জানি না, আনুমানিক একটা আমরা মিডিয়াতে যতগুলো পাইছি। তো এই যে এই মৃত্যুগুলো যে হইলো, এটা অবশ্যই এই ছাত্রলীগ নামার পরে এই ঘটনাটা ঘটছে। এটা অনেকটা এটা আর কি আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত ছিল। এতে কি হলো, ছাত্ররা 8 দফাতে গেল যে আমাদের ভাইরা মারা গেল না, তার বিচার চাই, যারা এই ছাত্রলীগকে নামায় দিল তার পদত্যাগ দাবি, তার সাথে আমাদের কোটা দিতে হবে 100%, মেধা দিতে হবে 100%, কোটা 0% সহ আরো প্রায় কয়েকটা দাবি উপস্থিত। এখানে মাঝখানে একটা কথা বলি আমি একটু, সেটা হচ্ছে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল, যারা মুক্তিযুদ্ধ করছে, আলহামদুলিল্লাহ যারা মুক্তিযুদ্ধ করছে, আমাদের দেশে সুন্দর একটা মাতৃভূমি আমাদের দেশ উপহার দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক, আমরা এই সবসময় শ্রদ্ধা, হ্যাঁ শ্রদ্ধা, তাদের প্রতি অনেক শ্রদ্ধা। তারা হয়তো বা মুক্তিযুদ্ধ না করলে আমরা দেশটা স্বাধীন পাইতাম না। এবং তাদের যে যেটা কোঠা ছিল, যেটা সরকার যদি চাইতো, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের সন্তান এবং তাদের তো যারা মুক্তিযুদ্ধ করছে তারা তো প্রতি মাসে একটা ভাতা পায়, এবং তাদেরকে অনেক আমরা দেখেছি অনেক জায়গায় তাদের ভ্রমণ ফ্রি, এবং তাদের জন্য স্পেশালি সব জায়গাতেই প্রত্যেকটা দপ্তরে সরকারি প্রতিষ্ঠানে তাদের জন্য একটা স্পেশালি একটা কোটা থাকে তাদের জন্য। এটা খুব ভালো, কারণ তারা দেশ স্বাধীন করছে, তারা এটা পাওয়ার যোগ্য। এবং সরকার যদি যেটা বলছে যে তাদের ছেলে পেলে, এটাও কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো যখন একেবারে নাতিপুতিতে চলে গেল, এটা আসলে এটা আমি একজন বাবা হিসেবে বা স্টুডেন্ট হিসেবে এটা আমিও মানার মতো না। কারণ আমাদের দেশে এমনিতেই মেধায় চাকরি খুবই কম হয়, আমাদের দেশে অনেক দুর্নীতি, আমরা ডানে বামে অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি, এবং বেকারত্বের হার এত পরিমাণ বেড়ে গেছে যে একটা ছাত্র তার নিজ টাকায় একটা চা খেতে পারে না। যাদের বন্ধু বান্ধবের ভিতরে যারা একটু বড় লোক আছে, তারাই অনার করে সব জায়গায় তারা বিল দেয় এবং নিজেকে খুব তুচ্ছ মনে হয়। এটা আমাদের এই দিকটা বিবেচনা করে হয়তোবা ছাত্ররা এই জিনিসটা মেনে নিতে পারে নাই। এটাই হচ্ছে আসলে মূল সমস্যা, যে নাতিপুতিকে কেন কোটাটা দিতে হবে, এটাই হচ্ছে মূল ক্ষোভ ছিল ছাত্রদের এবং সাধারণ জনগণের মাঝে আর কি। আচ্ছা, তারপরে আমরা প্রশ্নে ফিরে যাই। তো তারপরে আমাদের 8 দফাতে ছিলাম। তো 8 দফা যখন দেওয়া হইলো, তখন কি করলো সরকার, কি করলো, এটাকে ভালোভাবে নিল মাথায় যে হ্যাঁ আমরা 8 দফা গ্রহণ করলাম, আপনাদের সঙ্গে আলোচনা হবে, হওয়ার পর আমরা 8 দফা মেনে নিব। তো সরকার এই ঘোষণা দেওয়ার পর ছাত্ররা 2 দিনের কর্মবিরতি এবং একটা স্থির ছিল, মোটামুটি 2 দিনে 3 দিন স্থির ছিল। তো এই 2-3 দিনে যেটা রায় দেওয়ার কথা ছিল 1-1.5 মাস মাঝখানে আমরা মুগ্ধকে একটু আলোচনা করতে চাই। ওটা পরে আসবে, আন্দোলন পরে শুরু পরে। যাই হোক, ওনার অপশনটা পরে। তো যাই হোক, সরকার যখন 8 দফা মেনে নিল, নেওয়ার পর কি হলো, একটা রায় ঘোষণা হয়েছে আদালত থেকে, কোটার ভিত্তিতে দেওয়া হলো 5% মুক্তিযোদ্ধা 5%, নারী এবং যে ক্ষুদ্র নিগোষ্ঠী 1% আর আরেকটা 1% হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। মোট 7% দেওয়া হইলো কোটা আর 93% দেওয়া হইলো মেধা। তো এতে ছাত্ররা সন্তুষ্ট ছিল, মেনে নিচ্ছে, মোটামুটি একটা মেনে নিচ্ছে। কিন্তু সরকার বাকি অপশনগুলো এড়ায় যায় খুব চাকরিশ ভাবে। যেমন নিহতের পরিবারকে একসঙ্গে চাকরি দিবে সরকারি, এটা সরকার সুস্পষ্ট ভাবে ঘোষণা দেয় নাই। তারপরে কি বলা হলো, যে যারা উস্কায় দিয়ে ছাত্রলীগকে নামায় দেওয়া হলো তাকে পদত্যাগ করাইতে হবে, তার বিরুদ্ধে আইনি, বিশেষ করে উবাইদুল কাদের যে এই বক্তব্যটা দিল। হ্যাঁ, তো যাই হোক, ওনার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়ে সরকার দেয়। এবং পরবর্তীতে আরো কিছু অপশন আছে, এবং যে পুলিশগুলো গুলি করলো তারা বলেছিল তাদেরকে চাকরি থেকে চুপ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং একটা বিচার করতে হবে, স্পষ্ট একটা বিচার করতে হবে। তাদেরকে কিছুই করা হয় না। এত কিছু পর ছাত্ররা স্বাভাবিকভাবে নিতে পারলো না। কি করলো, ছাত্ররা আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করলো। তো ঘোষণা করার পর আবার পুরোদমে আন্দোলন শুরু হলো, আবার সেই আগের মতো আন্দোলন শুরু হলো। তো যখন সরকার কিনারা পাচ্ছিল না, তখন কি করা হলো, সরকার আবার কারফিউতে চলে গেল। কারফিউতে নামানোর পর লাস্ট 2 দিন খুব ভালো ছিল, স্বাভাবিক ছিল, কারফিউতে দেশ অনেকটাই নীরব ছিল এবং কেউ মাঠে নামে নাই, খুব স্বাভাবিক ছিল। তো কারফিউতে থাকার পরেও ছাত্ররা কিন্তু তলে তলে তাদের কার্যক্রম চালাই গেছে, তারা কিভাবে কি করবে চালাই গেছে। তো সরকার এই বিষয়টা বুঝতে পারে না। তো কি করলো, আস্তে আস্তে যখন দেখে ছাত্র জনতা নীরব, তখন কারফিউ আস্তে আস্তে তুলে নেওয়া হলো।
তুলে নেওয়া মাত্রই পরের দিনেই আবার উচ্ছিষ্ট জনতার ভিড়, হাজার হাজার স্টুডেন্ট মাঠে। তো মাঠে নামার পর ছাত্র আর নতুন করে কারফিউ দিতে পারলো না, আর সেনাবাহিনী মাঠেই আছে, কিন্তু সেনাবাহিনী গুলি করছে কম বেশি, সঠিক ওই সেনাবাহিনীর গুলিতে যে 2-4 জন মারা গেছে এটা স্পষ্ট আমরা এখন দেখতে পাইনি। যাই হোক আমরা অনেক ইয়াতেই শুনছি এরকমটা। তো যখন ছাত্ররা নামলো তখন আর মানে সেনাবাহিনী দিয়েও কাজ হচ্ছিল না, এত পরিমাণ আন্দোলনের ক্ষোভ তীব্র হচ্ছিল। তো সেই সময় বিভিন্ন হল কলেজের আগে কিন্তু বিশ্ববিদ্যালয় হল বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ছাত্ররা কি করলো, বিভিন্ন অলিতে গলিতে এর ওর বাসায় আশ্রয় দিয়ে থাকছে, রাতে থাকছে, দিনে আন্দোলন করছে। এর কাছে সাধারণ মানুষ আরেকটা কি করছে জানেন, যখন ছাত্ররা খাবার নাই, এ নিয়ে গেছে পানি দিচ্ছে, ওই নিয়ে গেছে খাবার দিচ্ছে, মানে যে যেভাবে পারছে সবাই সবাইকে সাহায্য সহযোগিতা ছাত্রদেরকে হেল্প করছে। এর মধ্যে অন্যতম ছিল আমাদের মুগ্ধ ভাই। উনি একজন ফ্রিল্যান্সার, উনি লক্ষ লক্ষ টাকায় এবং দেশের ইনকামের বাইরে থেকে ডলার রেমিটেন্স যোদ্ধা ছিল, রাইট। কারণ বাইরে থেকে ডলার ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসতো। তো আমাদের সমস্ত রেমিটেন্স যোদ্ধাদের সালাম এবং শ্রদ্ধা, এবং যারা ফ্রিল্যান্সার তাদের প্রতি শ্রদ্ধা, কারণ যারা ইউটিউবার তারা বাইরে থেকে ডলার নিয়ে আসে। তো যাই হোক, তাদেরকে আমরাও ইউটিউবার হিসেবে আমরা গর্ববোধ করি, আমরা ডলার নিয়ে আসি বাইরের দেশ থেকে। কারণ আমরা যে কন্টেন্ট গুলো করার ফলে যে ডলার গুলো জমা হয়, হাজার হাজার ডলার যে আমরা ভাঙানোর পর করি, সরকারকে ট্যাক্স দেই, ডলারটা বের করি, এটা আমাদের গর্ববোধ। অবশ্যই আমরা একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবেও আমরাও নিয়োজিত আছি ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো পরের অপশন ফিরে আসি। তো এর মধ্যে অন্যতম হচ্ছে মুগ্ধ ভাই। উনি প্রতিনিয়ত ওনার নিজের টাকা দিয়ে পানির বোতল, খাবার, আবিদাবি অনেক কিছু ওনার সাথে আরো সহযোগীরা ছিল, প্রতিনিয়ত হাতে করে এইভাবে ঘুরে পানির কেস নিয়ে সবাইকে পানি বিতরণ করছে। এবং আরো আশ্চর্য বিষয় সেটা হচ্ছে, এই মুগ্ধর কাছে আদার যে যারা ছাত্র ছিল, স্টুডেন্ট ছিল, তাদের কাছে একটা লাঠি ছিল। আমরা মুগ্ধকে দেখতে পাচ্ছি তার এক হাতে ছিল পানির কেস, আর এক হাতে সিঙ্গেল বোতল, এবং তার গলায় ঝোলানো ছিল আইডি কার্ড, মানে বোঝাই যাচ্ছে সে একজন স্টুডেন্ট। এবং তার চেহারাটা এতটাই সুন্দর এবং মায়াবী ছিল যে কেউ দেখলে তার চেহারায় মায়ায় পড়ে যেত। এই ছেলেটাকে কিভাবে গুলি করলো একজন, মানে এটা মানে মানার মতো না, এবং পুরা জাতির কাছে এটা একটা প্রশ্নবিদ্ধ। কেন তাকে গুলি করা হলো? তার কি এমন অপরাধ ছিল? সে জাস্ট পানি দিচ্ছিল, যে কার পানি লাগবে, পানি কারের পানি, সে শুধু এটাই বলছিল। এটাই কি তার অপরাধ? যাই হোক, আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক। আপনারাও দোয়া করবেন। পরে ফিরে আসি। তো শুধু মুগ্ধ, আবু সাঈদী না, যারা শহীদ হয়েছে আরো অনেক সর্বপ্রতি শ্রদ্ধা। এবং এখানে দ্বিতীয় বিষয় হচ্ছে, ওকে মারার বিষয় কে মারতে পারে জানেন? প্রাথমিক ধারণা করে নেই, কিছু যে সুবিধাভোগী ক্যাডার বাহিনী ছিল তাদের টার্গেটে ছিল সে, রাইট। তো সে কি করছে, যখন পানি দিচ্ছে বেছে বেছে তাকে টার্গেট করা হয়েছে এবং তাকেই মারা হয়েছে। এখানে কেউ বুঝতে পারে নাই সহজে যে কে মারলো, হুট করে মারা হয়েছে। হ্যাঁ, তো এই এদের আক্রোশ ছিল। তো সে মারা যাওয়ার পর তীব্র আন্দোলন আরো তীব্র হলো, তারা আরো মানতে পারতেছে না। তো তারপরে তারা কি করলো, হঠাৎ করে লং মার্চের একটা ঘোষণা দিল। মাঝখানে আরো তো ঘটনা ঘটে গেছে, যেমন আমাদের যে 6 জন সমন্বয়ক ছিল তাদেরকে ডিবি হেফাজতে, মানে হুট করে তাদেরকে ডিবি নিয়ে যায়, তাদের কোনো রাতারাতি নিয়ে যায়, তাদের কোনো এই বিষয়টা এখন বলি। তো ওটা হয়েছে কখন, ওই যে যখন আমাদের ওই যে সরকার যে 8 দফা মেনে নিল তখন হয়েছে এই বিষয়টা, তখনই মানে কারফিউর পরে। হ্যাঁ, তো যাই হোক, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কেন, তাদের সাথে 8 দফাটা আলোচনা করছে। তারা তখন কি করছে, 8 দফা সরকারকে উপস্থাপন করছে। করার পর ডিপি হারুন সাহেব তখন ছিল দায়িত্বে প্রধান হিসেবে, সাবেক এখন। তো যাই হোক, তিনি তাদেরকে ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাদেরকে মোবাইল আলাদা করে রেখে দেয়। আমরা তাদের মুখ থেকে এই বক্তব্য শুনছি, আলাদা করে রেখে দিয়ে তাদেরকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদেরকে অস্ত্রের মুখে ভয় ভীতি দেখিয়ে সরে যাওয়ার একটা ইয়ে করা হয়, ওয়ার্নার করা হয়, সরে যান, আমরা সব মেনে নিছি, এই সেই অনেক কিছুই মেনে নিছে বলছে। তো তারপরেও তারা কি করছে, তাদেরকে আটকা রাখা হচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, এবং তাদের স্বজনদের সাথে দেখা করানো হয় নাই না, প্রায় 2-3 দিন এই ঘটনা ছিল। তো তারপরে তাদেরকে আবার নতুন করে সসম্মানে মুক্তিও দেওয়া। তো যাই হোক,
এটার বিষয়ের পর আমরা এখন কোথায় ছিলাম? মুক্ত ভাইয়ের পানির তীব্র আন্দোলনে। যখন মুক্ত ভাই মারা গেল তখন আরো তীব্র হলো আন্দোলন, যে আমরা লং মার্চে যাব এবং আমাদের সেই 6 স্বর্ণমুখ ফিরে আসলো আবার মাঠে। এটাকে নিয়ে আরো আন্দোলন গভীর হইল। তো তারপরে যখন দেখলো যে পুলিশও গুলি করে, র্যাবও গুলি করে, সেনাবাহিনীও গুলি করে, ছাত্রও নামছে, আওয়ামী লীগও নামছে, বিএনপিও নামছে, সবাই নেমে গেছে মাঠে। আর ছাত্র চাইতে অন্যান্য দলের রাজনৈতিক দলের, এবং আমরা দেখেছি আমাদের যে সম্মানিত শিক্ষকগণ আছে, শিক্ষকগণেরও খুব সুন্দর একটা ভূমিকা ছিল। তারাও মাঠে চলে আসছিল, আইনজীবীরা চলে আসছিল। আমরা দেখেছি অনেক আইনজীবীর হাত থেকে ছাত্রদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে, শিক্ষকদের কাছ থেকে ছাত্রদেরকে ছিনিয়ে নিয়ে গিয়ে এই পুলিশ বাহিনী গ্রেফতার করেছে এবং তাদেরকে সশরীরে সচক্ষুতে সম্মান মানে তাদেরকে জমানোর জন্য মারা হয়েছে একেবারে রাস্তাঘাটে। আমরা সবাই দেখতে পাইছি জিনিসগুলো। এই জিনিসগুলো মোটেও ঠিক ছিল না সরকারের এটা ভুল ছিল। কারণ অনেক অভিভাবক নাম ছিল, তারা তাদের সাথে খারাপ ব্যবহার করছে, তাদেরকেও পিটিয়েছে, তাদেরকেও জেল দিচ্ছে, নিরীহ অনেক ছাত্রদেরকে ধরে নিয়ে গেছে, আহত হয়েছে অনেক, তাদের পিটাইছে। এই বিষয়গুলো ঠিক ছিল না। তো লং মার্চের আন্দোলন শুরু হলো। তো লং মার্চের মধ্যে তারা ঘোষণা দিল কি, যে আমরা আস্তে 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 গণভবনের দিকে অগ্রসর হব। মানে আমরা গণভবন ঘেরাও করব। আমাদের দাবি না মানলে আর একদিন দাবি, আচ্ছা আর একদিন ছিল যে আমাদের আন্দোলনের 8 দফা না মানলে শেষ পর্যন্ত আমরা 1 দফাতে যাব। 1 দফা 1 দাবি, তার মানে সরকারের পতনের জন্য তারা কি করবে? গণভবন ঘেরাও করবে এবং আরো গুরুত্বপূর্ণ সরকারিও ভবনগুলো দখল করবে। তো এর মধ্যে কি করলো? তারা কিন্তু এমপি মন্ত্রীদের বাসায় আক্রমণ শুরু করে দিয়েছে, বড় বড় নেতা কর্মীদের বাসায়। যখন তারা আগুন অগ্নি সন্ত্রাস শুরু করলো, তখন সরকার কি হলো? আতঙ্কিত হয়ে গেল, ভালোভাবে আতঙ্কিত হয়ে গেল। কি এই আন্দোলন এখন এমপি মন্ত্রীদের বাসায় আগুন পর্যন্ত দেওয়া শুরু হয়ে গেছে, তার মানে সরকার নড়ে চড়ে বসবে। ভালো কথা, আগুনটা কে দিল? এখানে দেওয়ার পিছনে ওই যে 30% যারা ছিল, বিশেষ করে যারা সন্ত্রাস, তারা করেছে এটা। আপনারা কেউ ভুল বুঝবেন না, আমরা সন্ত্রাস ছাত্রদেরকে এটা বলিনি, আপনারা কেউ ভুল বুঝবেন না। এখানে ক্যাডার বাহিনী সুবিধা নিছে যে ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হোক, সরকারের নষ্ট হোক, থার্ড পার্টির ইয়ে নিছে। এবং আমরা দেখেছি যারা আগুন দিয়েছে, যারা আগুন সন্ত্রাসী করেছে, তারা ক্ষমতাসীন দলের লোকজন এমপি মন্ত্রীদের বাড়িতেও দিয়েছে এবং যারা বিরোধী দল ছিল বিএনপি তাদেরও দিয়েছে, তাদের বাড়িতেও দিয়েছে, সবারই আর কি, সবাইকে দিয়েছে। এটা মোটেও কাম্য ছিল না, কারণ রাষ্ট্রীয় সম্পদ বা ধ্বংস করা ঠিক হয়নি। তো তারপরে কি হলো? সরকার নড়ে বসলো। এর মধ্যে অনেক এমপি মন্ত্রীকেও বা অনেক বড় বড় নেতা কর্মীকেও পিঠায় মারা হয়েছিল, আমরা শুনেছি, দেখেছি। তো পিঠায় মারার পরে তখন তারা কি করলো? সেদিনটা পার হয়ে গেল, সরকার আর মানলো না। তো না মানে আরো পুলিশ বাহিনী, সেনাবাহিনী নামাইলো। তো ছাত্ররা কি করলো? 1 দফাতে চলে গেল, 1 দফা 1 দাবি, সরকারের পতন। এখন কি করলো? তারা পরের দিন সারা বাংলাদেশের জনগণ ছাত্রদেরকে বলা হলো যে আপনারা সকলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিন। লং মার্চ গণভবন, সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এনারা ঘোষণা দিয়েছিল যে আপনারা সকলেই ঢাকার দিকে অগ্রসর হন। তার মানে এনাদের মূল উদ্দেশ্য হলো গণভবন বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন আশেপাশের জায়গা থেকে ছাত্র নিয়ে, লক্ষ লক্ষ ছাত্র ম্যানেজ করে বা জোগাড় করে 4-5টা রাস্তা দিয়ে আক্রমণ করা গণভবন। এবং সেই সময় কিন্তু বাস, যানবাহন সবকিছু বন্ধ ছিল, আমরা দেখেছি সবকিছু বন্ধ ছিল। এটা যে একটা অকল্পনীয়, মানে কিভাবে তারা গণভবন ঘেরাও করলো বা এই মানুষগুলো, এই ছাত্রগুলো কিভাবে সবাই একত্রিত হলো, এটা আসলে কল্পনার বাইরে ছিল। যেহেতু আমাদের গাড়ি নাই, যানবাহন নাই, এতগুলো মানুষ একত্রে কিভাবে এটা আসলে ঢাকার আশেপাশে যে 8-9টা জেলা ছিল, 8-9টা জেলার স্টুডেন্ট ম্যানেজ হলেই তো প্রায় 1-1.5 লাখ হয়ে যায়। অনেক লোক হয়ে যায়, 1-1.5 লাখ স্টুডেন্টই তো যথেষ্ট ওই আন্দোলনে। তো শেষ পর্যন্ত যখন তারা পরের দিন বিভিন্ন রাস্তা থেকে রওনা হলো, বিভিন্ন জায়গা থেকে এক হয়ে গণভবনের দিকে রওনা হলো, তো তখন আমরা পরবর্তীতে টিভি চ্যানেল থেকে বা সেনাবাহিনীর মুখ থেকে যে শুনলাম, ওই বক্তব্য অনুযায়ী বলতেছি, তখন ঊর্ধ্বতম কর্মকর্তা একজন হাসিনা সরকারের গণভবনে গেছিল, হাসিনার সাথে তারা একান্ত একটা মিটিং করেছে আর কি। হ্যাঁ, যে দেখেন পরিস্থিতি তো খুবই ভয়াবহ, তারা রওনা দিচ্ছে অলরেডি গণভবনের দিকে, তো এখানে ওনারা আরো 40 মিনিট 50 মিনিটের মধ্যেই এসে পড়বে, ঢুকে পড়বে। একটা গোয়েন্দা সংস্থা তাকে জানানো হয়েছিল, সরকার প্রধানকে, হ্যাঁ, যে আপনারা দ্রুত দেশ ছেড়ে পদত্যাগ করে চলে যান,
মঙ্গল হবে আপনাদের। শেখ হাসিনা কি করলো, উনি মোটেও এই কথাতে রাজি হলেন না। একটা ক্ষমতা তার দীর্ঘদিন যাবত বললো যে হ্যাঁ, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে বাহবা দিয়ে বললো যে পুলিশের তো ভালো কাজ করতেছে, সেনাবাহিনী কেন ভালো বলতে কোনটা বুঝলাম আমরা ভালো? ওনারা আটকা রাখছে এবং তারা গুলি করতে পারতেছে, এটা জনগণকে ভয় ভীতি দেখা আটকা রাখছে, এই বিষয়টা। তো পুলিশ ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন করতেছে না? সেনাবাহিনী আমরা দেখেছি ট্যাঙ্কের উপরে বসে বসেও, হ্যাঁ তারা টহল দিছে, ট্যাঙ্কের উপরে বসে বসেও ছাত্ররা ইয়া করছে, সেনাবাহিনী কিছু বলে নাই, সেনাবাহিনী ছাড় দিছে। তার আগের দিন একটা ঘটনা ঘটছে, পুলিশ আক্রমণ করছিল ছাত্রদের, সেই সেনাবাহিনী এসে পুলিশকে আক্রমণ করে দিয়ে ছাত্রদেরকে আমরা দেখেছি সেনাবাহিনীর কিছু ফাঁকা গুলি চলছে। যাই হোক, এখানে বোঝা যায় সেনাবাহিনীর ভালো একটা ভূমিকা ছিল অবশ্যই, কারণ সেনাবাহিনীর আচ্ছা সেনাবাহিনী হঠাৎ ঘুরে দাঁড়ানো, আমরা অনেকেই জানতে পারছি যে সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকরুজ্জামান, তিনি হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলে ভাগ্নি জামাই, বা কেউ বলতেছে যে তার বোন বা ভাই। আচ্ছা সেনাবাহিনী, এখানে সেনাবাহিনীকে অনেকে বলতেছে সে তাদেরই একজন, তারপরও সেনাবাহিনী যে সুন্দর একটা ভূমিকা আমাদের দেশকে উপহার দিয়েছে, এটাও আসলে অকল্পনীয়। অনেকেই বিশেষ করে যারা রাজনৈতিক বিশ্লেষক বা যারা জ্ঞানীগুলি, তারা বলছে যে এই সেনাবাহিনী কিন্তু সেই সেনাবাহিনী যে সেনাবাহিনীকে হাসিনা সরকার নিয়োগ দিয়েছে, সে তাদেরই একটা অংশ, বা সে তাদেরই মঙ্গল চাবে, অনেক শুনতেছি। কিন্তু না, সেনাবাহিনী যেটা আমাদের মাঝে পরিষ্কার করে দিয়েছে, সে একজন বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের প্রতি তার মায়া ভালোবাসা মহব্বত সবকিছুই আছে, যার কারণে সেনাবাহিনী ছাত্রদের বিপক্ষে না গিয়ে পক্ষে ছিল। এই জন্য সেনাবাহিনীকে সেলুট আমাদের পক্ষ থেকে। তো তারপরে আসি, তখন 5 জন ঊর্ধ্বতম, 3 জন সেনাবাহিনী, নৌবাহিনী এবং মানে 3 বাহিনীর প্রধান গিয়েছিল, তাকে বোঝানোর চেষ্টা করে। তিনি বলে ওনারা তো ভালো কাজ করতেছে, আপনারা পারতেছেন না কেন, আরো গুলি বর্ষণ করুন যতটা পারেন। মানে ক্ষমতায় টিকে থাকার জন্য, লাস্ট পর্যন্ত তার ক্ষমতায় টিকে থাকার জন্য অটল ছিল তার সিদ্ধান্তে। তো তারপরে তারা আর কিনারা না পেয়ে তার বোন শেখ রেহানাকে বোঝানোর চেষ্টা করবে, দেখেন উনি তো ওনার ক্ষমতায় অটুট আছে, না গেলেও হবে না, কারণ ওনারা ঘিরে ধরছে, লাইব্রেরি নিতে পারবো না, যদি ছাত্ররা করে বলে বা গণবাইকে মেরে ফেলে, আমরা কিন্তু নিতে পারবো না। তো তার বোনও অনেকক্ষণ বুঝায়, কিন্তু তার বোনের কথাও যখন শোনে না, পরবর্তীতে আবার এক ঊর্ধ্বতম কর্মকর্তা ফোন করা হয় সজীব জয়কে, মানে শেখ হাসিনার ছেলের কাছে। উনি ওখান থেকে ফোন দেওয়ার পর যখন এরকম অবস্থা শুনে, তো তিনি তৎক্ষণাৎ তার মাকে ফোন করে, ফোন করার পর বলে যে এই অবস্থা, তুমি এখানে থাকার দরকার নাই, লাইব্রেরি আছে বা রিস্ক আছে, ঝামেলা আছে, তোমরা চলে আসো। তখন কি হয়, সেনাবাহিনী পদত্যাগের ঘোষণা করে, এবং তিনি একটা অডিও রেকর্ড করতে চাইছিল, সময় হাতে ছিল না দেখে করে নাই। তো উনি পদত্যাগ পত্র জমা দিয়ে সরাসরি সামরিক বাহিনীর যে হেলিকপ্টার, ওখানে সেনাবাহিনী হেল্প করে, তাকে হেল্প করে সামরিক বাহিনীর যে হেলিকপ্টার, ওই হেলিকপ্টারে চড়ে তাকে তৎক্ষণাৎ ভারতে জরুরি অবতরণেই ভারতে পাঠানো হয়। তিনি ভারতে আশ্রয় নেয় একটা বাংকারে, সেনাবাহিনীর অস্থায়ী বা চিরস্থায়ী যেটাই বলেন, আমরা সঠিক তথ্য জানি না, ওখানে আশ্রয় নেয়, এখনো উনি ওখানেই আছে। ইভেন এখন পর্যন্ত সে দিল্লিতেই আছে, আমরা যতটুকু জানি, ওখানেই আছে। তো এই হচ্ছে সরকারের পতন এবং স্টুডেন্টদের আন্দোলন। তো এরপরে আমরা আন্দোলন করবো পরে, এখন না, আমাদের নেক্সট ইয়েতে আসবে ইনশাআল্লাহ। আমরা এই সরকার যে নতুন করে সরকার গঠন করা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হইলো, এই সরকারের ভবিষ্যৎ কি, কিভাবে দেশ চালাবে, এ সম্পর্কে আলোচনা করব। তো উনি পালানোর পর আমরা ফিনিশিং হয়ে যাবো। তো উনি পালানোর পর কি করলো, ছাত্ররা মিষ্টি বিলাইলো। আমরা দেখেছি সেনাবাহিনীদেরকেও মিষ্টি খাওয়ানো হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, বরণ করা হয়েছে, এবং আমাদের দেশে যারা বিরোধী দল ছিল, রাজনৈতিক দল, তারাও মিষ্টি খাওয়াইছে। এবং আরেকটা দুঃখের বিষয়, হ্যাঁ আরেকটা দুঃখের বিষয়, কিছু কিছু অরিজিনালি বিএনপি কিনা তারা আমরা জানি না, কিছু কিছু লোক সুবিধাভোগী, সব দলেই থাকে, আওয়ামী লীগেও থাকে, বিএনপিতেও থাকে, জামাতেও থাকে, কিছু কিছু সুবিধাভোগী বিএনপির নামধারী, বিএনপির নাম দিয়ে আমরা দেখতে পাইছি অনেক জায়গায় তারা বিভিন্ন দোকানপাট, তারপর হচ্ছে বিভিন্ন ভবন, বিভিন্ন মৎস্য খামার, এবং সরকারি যে আশেপাশে যে আপনার কি বলে এগুলাকে, মানে সরকারি যে জায়গায় কিছু দোকানপাট, এগুলো তো তারা
মানে বিএনপির নাম দিয়ে তারা কি বলে চাঁদাবাজি এবং হামলা এটাও তারা করে, কিন্তু এটা আসলে এটা মোটেও তারা ঠিক করে নাই, এটা কাম্য না, এটা বোধগম্য নয় আমাদের কাছে। কারণ এটা একটা সুন্দর দেশ, যাই হোক যারা ছিলেন তাদের তো ছিলেনই, আপনারা যারা নতুন করে আসতে চাচ্ছেন বা আসবেন তারা আপনারা তো এক হলে হবে না। আপনারা এটা কেন করছেন? দলের যারা ধারণ করে বর্তমান দেশ আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, বিএনপি যারা কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা দেশপ্রেমিক যারা আছেন তারা বিষয়গুলো দেখবেন, এই ধরনের ক্ষয়ক্ষতি যেন ভবিষ্যতে তারা না করে। তো যাই হোক, আমরা যখন আন্দোলন বিজয় মিছিল করলাম, সেনাবাহিনীর ফাঁকা গুলি ছেড়ে স্বাধীনতা দিবসে যেমন আমরা মানে একটা আর কি জানান দেওয়া হলো যে দেশ আমাদের, আমরা তখন সেনাবাহিনী আমাদের পক্ষ নিয়ে, স্টুডেন্টদের পক্ষ নিয়ে বিজয় ঘোষণা করে দেয় এবং আমরা ছাত্ররা অনেকটাই খুশি হই। খুশি হওয়ার পর পরের দিন থেকে ছাত্ররা দেরি না করে পরের দিন থেকে রাস্তাঘাট স্বাভাবিক হতে শুরু করে। রাস্তাঘাটের যে ময়লা আবর্জনা জমা ছিল, ছাত্ররা কি করে এগুলো সমস্ত কিছু ধুয়ে মুছে ঝাড়ু দিয়ে, এটা ছাত্ররা নিজ দায়িত্ব। আমরা দেখেছি যে ছাত্ররা বিভিন্ন স্প্রে দিয়ে বিভিন্ন দেওয়ালে, সরকারি দেওয়াল পরিষ্কারের পরে পরে তারপরে কি করলো, তারা পরিষ্কার করে দেওয়ালে স্প্রে করলো। মানে আগের কথা বলতেছি যে আগে লিখছে যে ফাসিক সরকার বা পুলিশ অনেক কিছু লিখছিল, তারা কিছু কিছু সরকারের বিরুদ্ধে যেগুলো লেখা ছিল বা সবই ছিল, আন্দোলনের যে বই প্রকাশ ছিল সেগুলো তারা কি করে মুছে দেয়, দিয়ে আবার নতুন করে চেতনাময়ী কিছু মূর্তি লেখা, সুন্দর সুন্দর কিছু বাক্য তারা লিখেছে তুলে ধরে যেন আমরা চেতনা পাই যে লেখাগুলো। এবং ইভেন সেখানে ছেলে ছিল, মেয়ে ছিল, তারপর হচ্ছে কি আরো সবচেয়ে বড় কথা যেটা আমাদের হাইলাইট স্টুডেন্ট মানে ঢাকা ছিল, মাদ্রাসার স্টুডেন্টরাও তারা ছিল, কাজ করেছে। মাদ্রাসার স্টুডেন্টরাও তাদের সুন্দর ভূমিকা ছিল, তারা আন্দোলনও করেছে এবং দেশ সংস্কারের জন্য তারা, আমরা দেখেছি সংসদ ভবনের মতো জায়গা তারা ঝাড়ু দিয়েছে, মাদ্রাসার ছাত্ররাও আমরা দেখেছি। এই কথাটা বলা হয় না, মাদ্রাসার ছাত্রদের অনেক ভূমিকা ছিল। তো সকলকেই ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। আমাদের প্রিয় ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাপোর্ট দিবেন। আমরা আবারও বলছি, আমরা কোনো রাজনৈতিক দল না। আমাদের মাঝে যদি আলোচনায় কেউ বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন, আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এরকম অভ্যস্ত না, হ্যাঁ আমরা এরকম অভ্যস্ত না বক্তব্য দেওয়ার মতো, বা আমাদের বক্তব্য কেউ নিবে এটাও আমরা জানি না। তো যাই হোক, যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ছোট হিসেবে ক্ষমা করে দিবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের দেশের জন্য সবার কাছে মঙ্গল কামনা করছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি ফিনিশিং দিব। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য মাইদুল ইসলাম মুরাদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ভাইকে। আমরা এখন এই অনুষ্ঠানের সবশেষ পর্যায়ে চলে আসছি। তো এতক্ষণ ধরে যেটা শুনলেন আমরা নিরপেক্ষ আলোচনা করছি। তো ধন্যবাদ সকলকেই, এবং আমাদের ছাত্র জনতার জন্য আপনারা দোয়া করবেন। ছাত্ররা, আপনারা ইতিহাস জানেন, ছাত্ররা 1952 আন্দোলনে জয়লাভ করে, 69 আসে এবং 2024-এও জয়লাভ করে। তো আপনাদের সকলকেই ধন্যবাদ। ছাত্রদের পক্ষে থাকবেন। আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে চাই ইনশাআল্লাহ। এই কারণে আমাদের সমস্ত ছাত্রকেই মাঠে থাকতে হবে, কাজ করতে হবে। আমরা সরকারের সহযোগী হিসেবেই মাঠে থাকবো এবং সরকারকে সহযোগিতা করব। এখন যে সরকার গঠন করা হয়েছে, এই সরকারকে সময় দিয়ে দেশটাকে সাধারণভাবে গুছায় নিয়ে আমরা একটা নির্বাচন দিয়ে যত দ্রুত সম্ভব রাজনৈতিক একটা দলের হাতে নির্বাচন দল গঠন করার জন্য তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকেই ধন্যবাদ। আমাদের টকশো দেখলে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আর যদি কথার মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আবারও নতুন করে ক্ষমা চেয়ে আমরা আজকের বক্তব্য এখানে শেষ করতেছি। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিডি কোরআন হাউস এবং ওপেন ইসলাম। তো আপনাদেরকে সকলেই ধন্যবাদ। এই চ্যানেলের পক্ষে থাকবেন আর স্টার টিভি বিডির পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম।